খুব কঠিন প্রশ্ন, উত্তরটাও খুব কঠিন। ইন্ডিয়া অবশ্যই পটেনশিয়াল বেটার ক্রিকেটিং সাইড, শুধুমাত্র পটেনশিয়াল বেটার ক্রিকেটিং সাইড না, এই এশিয়া কাপের বেস্ট সাইড। কিন্তু অন আ গিভেন ডে কোনো কিছু ইম্পসিবল না। ক্রিকেটে যে কোনো কিছুই ঘটে থাকে। আমার কাছে মনে হয় যে আমি সবচাইতে বেশি যে বিষয়টা দেখতে চাই যে আমাদের বোলাররা তারা রাইট বোলিং প্ল্যানে বোলিং করছেন, আমাদের ব্যাটারদের এক্সিকিউশনটা ভালো হচ্ছে, আর ফিল্ডিংয়ে ক্যাচগুলো মিস হচ্ছে না। কারণ আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সবচাইতে বড় শত্রু বাংলাদেশের নিজেরাই, তাদের ফিল্ডিংয়ের জায়গাটা। আপনি দেখবেন এই টুর্নামেন্টে এখন পর্যন্ত 17টা ক্যাচ বাংলাদেশের কাছে এসেছে, যার মধ্যে 7টা ক্যাচই ড্রপ হয়েছে। দুবাইয়ের বিষয়টা কনসিডারেবল, যে দুবাইতে রিং অফ ফায়ার এবং সেই জায়গাটা ক্যাচ ধরাটা খুব কঠিন। এর আগে নারী টি-20 বিশ্বকাপে 20 ম্যাচে 88টা ক্যাচ ড্রপ হয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে 5 ম্যাচে 21টা ক্যাচ ড্রপ হয়েছিল, আইপিএলে 93টা ক্যাচ ড্রপ হয়েছে এই মাঠে। ইন্ডিয়াকে আমরা এর আগের দিন দেখলাম যে 4টা ক্যাচ তারা ড্রপ করেছে। সো কঠিন, কিন্তু আমার কাছে মনে হয় 2 দিন ধরে 3 দিন ধরে তো বাংলাদেশ দুবাইতে আছে, 3-4 দিন ধরে প্র্যাকটিসেরও সুযোগ পেয়েছে। এতদিনে এটাতে অভ্যস্ত হয়ে যাওয়া উচিত, অভ্যস্ত হয়ে যাওয়ার কথা। আর বাদ বাকিটা আমার কাছে মনে হয় যে অন আ গিভেন ডে যারা এক্সিকিউশনটা বেটার করবে তারাই দিন শেষে ম্যাচ জিতবে। হ্যাঁ, কাগজে কলমে ইন্ডিয়া বেটার ক্রিকেটিং সাইড, কিন্তু হারানো তো অসম্ভব বলে তো আসলে কোনো কিছু নাই। অসম্ভব তো কোনো কিছুই না। এক্সিকিউশনটা ভালো করতে পারলে ডেফিনেটলি জেতা সম্ভব। একাদশটা আসলে ওইভাবে আসলে বলতে পারবো না, কেন কে কোন শেপে আছেন সেটা তো আসলে বলা যায় না। ইভেন আপনি যদি চিন্তা করেন যে সাইফ হাসান এর আগের দিন যে ইনিংসটা খেলেছেন, আপনি যদি তাকে একাদশ থেকে কম্বিনেশন হোক বা যে কারণেই হোক বাদ দিতে চান, সেটা ইট উইল বি আনফেয়ার টু সাইফ। সো আমার কাছে যেটা মনে হয় যে ব্যাটিং সাইড থেকে খুব বেশি পরিবর্তন আসলে এই টিমে হবে না, সেটা হওয়ার কথা না। এবং সাইফকে আমরা যেমনটা দেখতে পেয়েছি, রিস্ট স্পিন খুব ভালো খেলেন, লেগ স্পিন খুব ভালো খেলেন, মিস্ট্রি স্পিনটাও ভালো খেলেন। সো আমার কাছে মনে হয় যে সাইফ উইল বি দেয়ার। যদিও আমি সবসময় চাই যে তানজিদ তামিম এবং পারভেজ ইমন এই দুজন ওপেন করুক, বাট সাইফের আগের দিন হি হ্যাজ প্রুভড হিজ পার্ট, হি হ্যাজ প্রুভেন হিজ পার্ট। আবার সাইফের এই ক্যালিবারও আছে, সাইফ চাইলে একটু নিচের দিকেও খেলতে পারেন। বাট আমার কাছে মনে হয় যে এন্টায়ার টিমে মনে হয় না খুব বেশি ব্যাটিংয়ের এন্ড থেকে পরিবর্তন হবে। পরিবর্তন হলে 2টা পরিবর্তন হতে পারে, একদম লজিক্যাল পরিবর্তন। সেটা হচ্ছে যে রিশাদ হোসেন উইল বি ইন, আর একটা হচ্ছে তানজিম সাকিব উইল বি ইন। এখন রিশাদ হোসেন কার জায়গায় ইন করবেন, কে কেমন শেপে আছে, সেটা কি নাসুমের জায়গায় ইন করবেন নাকি শেখ মেহেদির জায়গায় ইন করবেন? শেখ মেহেদি কিন্তু একটা ভাইটাল ফ্যাক্টর বাংলাদেশের জন্য, বিকজ ইন্ডিয়াতে 4 জন বাহাতি ব্যাটসম্যান আছেন। সো এটা কিন্তু একটা খুব ভাইটাল ফ্যাক্টর। আপনার এমনও হতে পারে এতদিন শুরু করছিলেন নাসুম, কালকে শুরু করতে পারেন শেখ মেহেদি, সেটাও কিন্তু হতে পারে। সো বিষয়টা বাদ দেয়া না, আমি বলছি না যে নাসুম বাদ পড়বেন। কম্বিনেশনজনিত কারণে, প্রতিপক্ষ বিবেচনায় কম্বিনেশনজনিত কারণে হয়তোবা এই ম্যাচের জন্য রিশাদ হোসেনকে আনা হতে পারে, এবং সেক্ষেত্রে নাসুম বা শেখ মেহেদির কেউ একজন হয়তোবা সেই জায়গাটায় তাদেরকে স্যাক্রিফাইস করতে হতে পারে। আর পেস বোলিং এন্ড থেকে ডেফিনেটলি শরীফুলের জায়গায় তানজিম সাকিব। আর আরেকটা বিষয় যেটা আমি বললাম, যে যদি এরকম হয় যে সাইফুদ্দিনকে তারা আগে ভাগে খেলাতে চাচ্ছে, পাকিস্তানের জন্য তাসকিনকে রাখতে চাচ্ছে, এটা টিম প্ল্যানের উপর ডিপেন্ড করে। বাট আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার এগেনস্টে তাসকিনেরই খেলা বেটার। আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের বোলিং প্ল্যানটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ ইন্ডিয়া ব্যাটিং হেভি সাইড, তাদের বোলিং অ্যাটাকটাও বেশ ভালো। আর বাংলাদেশকে ম্যাচ জিততে হলে আসলে বোলারদেরকে দিয়েই ম্যাচ জিততে হয়। মানে বোলাররা যেদিন বেস্ট পসিবল আউটপুটটা দিতে পারেন, সেই দিনটাতে বাংলাদেশ জয়লাভ করে। মানে বোলারদের পারফরমেন্সটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর ক্রিয়েট করে। আর ইন্ডিয়ার সঙ্গে তো আপনার বোলারদের পারফরমেন্স করতেই হবে। আমার কাছে মানে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি যদি টিম ম্যানেজমেন্টের অংশ হতাম, আমি 4 পেসার নিয়ে খেলতাম। আমি যদি টিম ম্যানেজমেন্টের অংশ হতাম, কিন্তু বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সেটা করবে না, না করাটাও দোষের কিছু না। সেটা এক একটা টিমের এক এক ধরনের নেচার। আবার দুবাইয়ের একটা ব্যাপার আছে যে দুবাইতে স্পিন ফ্রেন্ডলি, কিন্তু অপোনেন্টটা যখন ইন্ডিয়া, আই উড লাভ টু গো উইথ 4 পেস বোলার্স। কিন্তু বাংলাদেশ টিম সেটা করবে না, বাংলাদেশ টিম 3 পেস বোলার নিয়ে খেলবে। এখন স্পিনারের জায়গায় আমার কাছে মনে হয় যে একটা বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে। রিশাদ হোসেন মাস্ট বি খেলছেন, এটা আমার কাছে মনে হয়। তানজিম সাকিব আরেকটা পরিবর্তন, তানজিম সাকিবও খেলছেন, সেটা আমার কাছে মনে হয়। কারণটা হচ্ছে ইন্ডিয়ার 4 জন বাহাতি ব্যাটসম্যান আছেন, এবং এই 4 জন বাহাতি ব্যাটসম্যানেরই লেগ স্পিনার এগেনস্টে খুব উইক গেট আছে। অভিষেক শর্মা ইন্টারন্যাশনাল টি-20তে 4টা ম্যাচ লেগ স্পিনারদের ফেস করেছেন, 4টা ম্যাচে তিনি আউট হয়েছেন। কিন্তু তাই বলে পাওয়ার প্লেতে রিশাদকে নিয়ে আসাটা সেটা বিট রিস্কি। তিলক ভার্মা আপনি যদি চিন্তা করেন, লেগ স্পিনার এগেনস্টে তার স্ট্রাইক রেটটা 87 কিংবা 88। শিবম দুবে তিনি ওয়ানডে ক্রিকেটে 3টা ম্যাচ খেলেছেন লেগ স্পিনারের বিরুদ্ধে, যেখানে 2বারই আউট হয়েছেন। টি-20 ক্রিকেটে 12টা ম্যাচের মধ্যে 5বার আউট হয়েছেন, এবং তার স্ট্রাইক রেট এবং গড় খুবই পোর, 6-7-এর মধ্যে। টি-20তে মনে গড় 12 এগেনস্ট লেগ স্পিনার্স। তিলক ভার্মা লেগ স্পিনারদের এগেনস্টে আইপিএলে দেখবেন যে ম্যাক্সিমাম টাইম তিনি সুইপ কিংবা রিভার্স সুইপ করতে গিয়ে আউট হন। হার্দিক পান্ডিয়ার একটা মজার ইনফরমেশন আমি আপনাকে দিই। হার্দিক পান্ডিয়া
তার এই বছরের আইপিএলে লেগ স্পিনারদের বলে তিনি 10 বল ফেস করেছেন, মাত্র 11 রান নিতে পেরেছেন। হার্দিক পান্ডিয়া সুলভ না। এই বছরটা টি-20 ক্রিকেটে মানে ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেটে লেগ স্পিনারদের এগেনস্টও তার স্ট্রাইক রেটটা খুবই পোর। সো সব কিছু মিলিয়ে আমি 4 জন বাঁহাতি ব্যাটসম্যানের কথা বললাম, তার সাথে হার্দিক পান্ডিয়ার কথা বললাম। লেগ স্পিনে তাদের একটু ডিসকমফোর্ট জায়গা আছে। এখন সত্যি কথা বলতে রিশাদকে তো বলটা জায়গা মতো ফেলতে হবে। এটাই তো কনফিডেন্সটা আমরা অনেক সময় পাই না যে রিশাদ জায়গা মতো বলটা ফেলতে পারবেন কি পারবেন না। যদিও আফগানিস্তানের সঙ্গে ম্যাচে রিশাদ বলটা জায়গা মতো ফেলতে পেরেছেন। আমি যদ্দূর শুনেছি যে মুশতাক আহমেদ আলাদা করে রিশাদকে নিয়ে সেশন করিয়েছেন। সো আমার কাছে মনে হচ্ছে যে প্রতিপক্ষ বিবেচনায় রিশাদ হোসেনের এই দলে সুযোগ পাওয়াটা একদম ডিজার্ভিং ক্যান্ডিডেট। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে তানজিম হাসান সাকিব। তানজিম হাসান সাকিবকে কেন লাগবে? আপনি যদি পরিসংখ্যান লক্ষ্য করে দেখেন তাহলে অভিষেক শর্মার এগেনস্টে এখন পর্যন্ত তানজিম সাকিব 2বার উইকেট পেয়েছেন। 2টা ম্যাচ খেলেছেন, 2বারই উইকেট পেয়েছেন। এবং তানজিম সাকিব ওই যে নেচারটা যেটা অভিষেক শর্মার উইক জোন, চতুর্থ স্টাম্পে একটু রাইজিং ডেলিভারি, একটু দূরের বল যেখানে তাকে ডিসিভড করা যায়, মিসকিউট শট করানো যায়, তানজিম সাকিব 2বারই তাকে সেইভাবেই আউট করেছেন। আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে যে শুভমান গিলের দুর্বলতার জায়গাটা ইনকামিং। তিনি যে কয়েক হাজারবার, মানে এটাকে মজা করে বলি যে কয়েক হাজারবার তিনি ইনকামিং বলে আউট হয়েছেন বা আউট হন। যদিও লাস্ট ইংল্যান্ড সিরিজটাতে শুভমান গিল বিষয়টাকে খুব রেকটিফাই করেছেন, কিন্তু তারপরও এটা তার একটা স্বভাবজাত উইকেট ইনকামিং ডেলিভারিগুলোতে আমরা এই এশিয়া কাপেও দেখেছি। সো তানজিম সাকিব যেহেতু বলটাকে মুভ করাতে পারেন দুদিক থেকে, সো তানজিম সাকিব ইজ গোয়িং টু বি আ ভাইটাল ফ্যাক্টর। মুস্তাফিজ তো সেই জায়গাটায় আছেন না। আমার কাছে পুরোপুরি মনে হয় সূর্যা কুমার ইয়াদভকে মুস্তাফিজের চাইতে বেটার কেউ চেনেন না। এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল টি-20তে 3বার আউট করেছেন সূর্যা কুমার ইয়াদভকে মুস্তাফিজ। এবং সূর্যা কুমারের দুর্বলতার জায়গাটা হচ্ছে তাকে একদম ব্লাইন্ড জোনে বল করা। মুস্তাফিজ সেটা খুব ভালো মতো জানেন। সো এই যে বোলিং প্ল্যানগুলোর কথা আমি আপনাকে বললাম, এগুলো হয়তোবা তত্ত্বীয় কথা। দিন শেষে মাঠে তো এগুলোর এক্সিকিউটটা বাংলাদেশের বোলারদেরই করতে হবে। আর ব্যাটিংয়ের যে জায়গাটা, ধরেন ব্যাটিং তো আর প্ল্যান করে ওইভাবে হয় না, ব্যাটিং তো স্কিলের এক্সিকিউশনের জায়গাটা। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। ইন্ডিয়ার এরকম হেভি ডমিনেটিং বোলিং সাইডের এগেনস্টে বাংলাদেশের ব্যাটিং এক্সিকিউশনটা বেশ ভালো হোক, সেটাই দেখতে চাই। আমার কাছে একটা বিষয় মনে হয় কেয়ারমান, যেহেতু বাংলাদেশের ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ আছে, সাইফুদ্দিন যে কোনো একটা ম্যাচ পাবেন। সাইফুদ্দিন যে কোনো একটা ম্যাচ পাবেন, কারণটা হচ্ছে তাসকিনকে ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ খেলানোর রিস্ক টিম ম্যানেজমেন্ট নেবে না। এখন এটা টিম ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে কোন ম্যাচটা তারা তাসকিনকে খেলাবেন, কোন ম্যাচটা তারা সাইফুদ্দিনকে খেলাবেন। ইন্ডিয়ার এগেনস্টে হয়তো বা তাসকিনকেই প্রেফার করতে চাইবেন বিকজ অফ এক্সপিরিয়েন্স, ইন্ডিয়ার যে হেভি ব্যাটিং ডমিনেটিং সাইড, এবং এর আগে তাসকিনকে আমরা দেখেছি যে ইন্ডিয়ার এগেনস্টে ভালো পারফর্ম করেছেন। সাইফুদ্দিনকে হয়তো বা পাকিস্তানের সঙ্গে নিতে চাইবেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। যদিও আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি সাইফুদ্দিনকে সবসময় মিস করি। এই কারণে বাংলাদেশের এই এশিয়া কাপে আপনি যদি দেখেন এতগুলো ম্যাচে বাংলাদেশ সর্বমোট ইয়র্কার এক্সিকিউট করতে পেরেছে মাত্র 6টা। মাত্র 6টা বাংলাদেশের পেস বোলাররা। মুস্তাফিজ 2টা ইয়র্কার এক্সিকিউট করতে পেরেছেন, তানজিম সাকিব কোনো ইয়র্কার দেন নাই, তাসকিন সেই জায়গাটাতে ইয়র্কার দিয়েছেন 3টা, আর শরীফুল দিয়েছেন 1টা। সো মাত্র 6টা ইয়র্কার এক্সিকিউট করতে পেরেছে। এই জায়গাটা আমি সাইফুদ্দিনকে অবশ্যই সবসময় মিস করি। তবে আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচে হয়তো বা টিম ম্যানেজমেন্ট তাসকিনের দিকে যাবে এবং পাকিস্তানের সঙ্গে ম্যাচে সাইফুদ্দিনের দিকে যাবে, সেটা যাওয়ার সম্ভাবনাটাই বেশি। এটা আপনি শিওর থাকেন যে সাইফুদ্দিন ম্যাচ পাচ্ছেন। এখন কোন ম্যাচটা পাচ্ছেন সেটা ইট ডিপেন্ডস অন টিম ম্যানেজমেন্ট। ডেফিনেটলি দেখা যায়, যদিও লাস্ট যে সিরিজটা বাংলাদেশ খেলেছে ইন্ডিয়ার সঙ্গে, পুরোপুরি ইন্ডিয়া জাস্ট আউটপ্লেড বাংলাদেশ। তো টি-20 ক্রিকেটে আমি বলতে পারবো না, কিন্তু ওয়ানডে ফরম্যাটটা যখন আসবে, ওয়ানডে ফরম্যাটে অবশ্যই বাংলাদেশ ইন্ডিয়া দ্বৈরথটা একটা বাড়তি রসদ যোগায়। টি-20 ক্রিকেটে ইন্ডিয়া আপনি যদি চিন্তা করেন সর্বশেষ 24টা টি-20 ম্যাচে 2টা মাত্র ম্যাচ হেরেছে তারা। সো ইন্ডিয়া ইজ এ ভেরি স্ট্রং সাইড। তারপরে ইন্ডিয়া বাংলাদেশ দ্বৈরথটা সবসময় সোশ্যাল মিডিয়াতে একটা বাড়তি উন্মাদনা দেয়, সোশ্যাল মিডিয়াতে সেটার একটা বাড়তি রসদ থাকে, এবং দুদেশের দর্শকদের মধ্যে এটা নিয়ে আসলে এক ধরনের কথা চালাচালি চলে। সো সব কিছু মিলিয়ে এটার একটা ব্র্যান্ড ইমেজ দাঁড়িয়ে গেছে। এটা তো এক্সিকিউশন যে ভালো করবে, মানে ব্যাটিং এমন একটা ব্যাপার যে ব্যাটিং তো আপনি আসলে বাইরে থেকে অ্যানালিস্ট কোনো প্ল্যান দিতে পারে না। ব্যাটিংটা ব্যাটসম্যানকে তাদের টেকনিক্যাল আউটপুটটা সব থেকে বেশি দিতে হয়। আই উড লাভ টু সি যে ওপেনিং স্লট থেকে ভালো রান আসবে, বিশেষ করে জসপ্রীত বুমরাকে আমরা ইদানিংকালে একটু অফ কালার দেখতে পাচ্ছি। সো ইনিশিয়ালি এটা কিন্তু একটা অ্যাটাকিং জায়গা বাংলাদেশের জন্য হতে পারে, এবং আপনি চিন্তা করেন হার্দিক পান্ডিয়া হয়তো বা ইনিশিয়ালি বোলিং করতে পারেন বাংলাদেশের এগেনস্টে। সো সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে অ্যাটাকিং ক্রিকেট খেলাটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। এবং এরপরে কুলদীপের জায়গাটা আসলে খুব ভাইটাল। কুলদীপ কখনোই খারাপ বোলিং করেন না এবং বাংলাদেশের এগেনস্টে খুব ডিস্টার্ব করেন। কুলদীপকে মারাটাও খুব ডিফিকাল্ট। সো আমার কাছে মনে হয় যে এই 4টা ওভার অবশ্যই দেখার আছে। এই 4টা ওভার একটু সতর্ক ক্রিকেট খেলাটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই সময়টাতে একটু কশাসলি থেকে শুরুর দিকে আপনি অবশ্যই টার্গেট করে অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেলতে পারেন, কিন্তু ওয়েন ইউ আর প্লেইং কুলদীপ ইয়াদব ইউ হ্যাভ টু বি কশাস। টি-20 ক্রিকেটে কখনো কখনো ক্যালকুলেটিভ খেলা খেলতে হয়।